প্রকৃতিদত্ত যেসব উপাদান মানুষের চাহিদা পূরণ করে তাদের সম্পদ বলে। তবে কোনো বস্তু বা পদার্থকে সম্পদ বলা হয় না, ওই বস্তু বা পদার্থের চাহিদা পূরণের ক্ষমতাকেই বলা হয় সম্পদ। অধ্যাপক জিমারম্যানের মতে সম্পদ বলতে কোনো বস্তু বা কোনো পদার্থকে বোঝায় না, বোঝায় কোনো কার্যকারিতা যা ওই বস্তু বা পদার্থ সংঘটিত করতে পারে। প্রকৃতিদত্ত উপাদানগুলিকে আমরা সাধারণভাবে তিন ভাগে ভাগ করতে পারি: প্রাকৃতিক, জৈবিক ও অপার্থিব। প্রাকৃতিক উপাদান বলতে বোঝায় শিলা, খনিজ, মাটি, জল প্রভৃতি। জৈবিক উপাদান বলতে বোঝায় স্বাভাবিক উদ্ভিদ, প্রাণী, মাছ ও মানুষ। আর অপার্থিব উপাদানগুলি হল সূর্যালোক, সৌর বিকিরণ, মহাকাশের বিভিন্ন উপাদান, বায়ুমণ্ডল প্রভৃতি। এই সব উপাদান মিলিতভাবে পৃথিবীর সম্পদ গঠন করে। আবার সম্পদের প্রকৃতি অনুযায়ী সম্পদকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ ও সাংস্কৃতিক সম্পদ। যেসব বস্তু বা দ্রব্য প্রকৃতিজাত তাদের বলা হয় প্রাকৃতিক সম্পদ। মানুষ যেহেতু তার নিজের চাহিদা পূরণের জন্য সম্পদ সৃষ্টি করে, তাই সম্পদ উৎপাদন ও ভোগকর্তা হিসেবে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, মানুষের উদ্ভাবনী ক্ষমতা ও প্রয়োগ কৌশল প্রভৃতিকে সাংস্কৃতিক সম্পদ বলা হয়। এবার আসি ভারতের সম্পদের কথায়। ভারতের প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ। এই বিশাল দেশের ভূপ্রকৃতি, শিলার গঠন, জলবায়ু, জল সংস্থান, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, প্রাণী প্রভৃতির বৈচিত্র্যে নানা ধরনের সম্পদের সৃষ্টি হয়েছে। আর জনবহুল এই দেশে এই সব সম্পদের সার্বিক ব্যবহার করাও সম্ভব হয়। ভারতের উল্লেখযোগ্য সম্পদগুলি হল মাটি সম্পদ, বনজ সম্পদ, জল সম্পদ, প্রাণী সম্পদ, কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, শিল্প সম্পদ, মানবিক সম্পদ। প্রথমে আসি ভারতের মাটি সম্পদের কথায়। ভারতে নানা ধরনের মাটি দেখা যায়, যেমন পলিমাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, কালো মাটি ইত্যাদি। মাটির বুনন, ভৌত ও রাসায়নিক গঠন, জল ধারণ ক্ষমতা প্রভৃতির তারতম্যে মাটির উর্বরতার তারতম্য ঘটে। ফলে মাটির কৃষিযোগ্যতারও তারতম্য ঘটে। পলিমাটি, তরাই অঞ্চলের মাটি, উপকূলের মাটিতে ভারতের অধিকাংশ খাদ্যশস্য উৎপন্ন হয়। কালো মাটিতে তুলার চাষ হয়। এবার আসি বনজ সম্পদের কথায়। ভারতের মোট বনভূমির পরিমাণ 19.45%। ভারতের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশে বনভূমিকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। প্রধানত জ্বালানি কাঠ ও শিল্পে ব্যবহৃত কাঠ হিসেবে বনজ সম্পদকে ব্যবহার করা হয়। এছাড়াও বাঁশ, বেত, মধু, বিভিন্ন ভেষজ দ্রব্য, লাক্ষা, গঁদ, রজনদ্রব্য, মোম, চন্দন, তেল, তসর প্রভৃতি অসংখ্য বনজ সম্পদ বনভূমি থেকে সংগ্রহ করা হয়। জলসম্পদ। ভারত জলসম্পদে অত্যন্ত সমৃদ্ধ। নদী, নালা, হ্রদ, জলাশয় অধ্যুষিত এই দেশে জাতীয় জলনীতি 2002 অনুসারে ভূপৃষ্ঠের জল ও ভৌম জলের সুষ্ঠু ব্যবহার ও বন্টনের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। ফলে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে সারা দেশে প্রায় 102.77 মিলিয়ন হেক্টর জমিতে
জলসেচের প্রসার ঘটানো সম্ভব হয়েছে। এবার আমরা আলোচনা করব ভারতের প্রাণী সম্পদ নিয়ে। এদেশের জীব বৈচিত্র্য খুব বেশি, প্রায় 89,541 ধরনের প্রাণী প্রজাতি এদেশে দেখা যায়। বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণীদের সংরক্ষণের জন্য অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে। পশুপালন ব্যবস্থা এদেশের অর্থনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিভিন্ন পশু প্রতিপালনে ও পশুজাত দ্রব্য উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কোথায় তা আমরা এবার দেখে নিই। আমাদের দেশ কৃষিজ সম্পদেও বেশ সমৃদ্ধ। চাষের জমির পরিমাণ অনুসারে পৃথিবীতে ভারতের স্থান তৃতীয় হলেও নানা কারণে ভারতীয় কৃষির আশানুরূপ উন্নতি ঘটেনি। তবু চা, পাট, চীনাবাদাম, সরিষা ও তিল উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম, ধান, গম, আখ ও নারকেল উৎপাদনে দ্বিতীয়, তামাক, রবার প্রভৃতি উৎপাদনে তৃতীয়, তুলা উৎপাদনে চতুর্থ ও কফি উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করেছে। কৃষিজ সম্পদের পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিতে খনিজ সম্পদেরও গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। প্রায় সমস্ত প্রকার খনিজ সম্পদ ভারতে পাওয়া গেলেও কয়েকটি বিশেষ ধরনের খনিজ সম্পদ উত্তোলনে ভারত পৃথিবীতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে, যেমন অভ্র চাদর, কয়লা, লোহা ও ম্যাঙ্গানিজ। এছাড়া চুনাপাথর, ডলোমাইট প্রভৃতি উৎপাদনেও ভারত স্বাবলম্বী। ভারতে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, আণবিক বিদ্যুৎ এবং বিভিন্ন অপ্রচলিত উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতের তাপবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার সবচেয়ে বেশি, তবে জলবিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও ক্রমশই বাড়ছে। কৃষিভিত্তিক দেশ ভারতের শিল্প গঠনের সব রকম পরিবেশই রয়েছে। স্বাধীনতা লাভের পর থেকে ভারতের শিল্প বিকাশের হার ক্রমশই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত পৃথিবীতে অষ্টম শিল্পোন্নত দেশ এবং এশিয়ার অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। সবশেষে আসি ভারতের মানবিক সম্পদের কথায়। ভারত পৃথিবীতে দ্বিতীয় জনবহুল দেশ। জনসংখ্যার 52% হল কর্মক্ষম মানুষ। এই বিপুল পরিমাণ কর্মক্ষম জনসংখ্যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে অংশগ্রহণ করে। শিক্ষা এবং স্বাস্থ্য ও পুষ্টির বিকাশ, শিশু মৃত্যুর হারের হ্রাস, মোট আয়ুষ্কাল বৃদ্ধি, নারী শিক্ষার প্রসার প্রভৃতির ফলে মানবিক সম্পদের বিকাশ ক্রমশই ঘটছে। ভারতীয় অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। মৌলিক পদার্থ যারা একই উপাদানের তৈরি এবং যৌগিক পদার্থ অর্থাৎ যারা বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি, এরা শিলার বিভিন্ন স্তরে থাকে। এদের খনিজ পদার্থ বলা হয়, যেমন লোহা, ম্যাঙ্গানিজ, কয়লা, অভ্র প্রভৃতি। আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীতে চতুর্থ। আকরিক লোহাকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়, যথা ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, বগ আয়রন।
ম্যাগনেটাইট, কালো রঙের অতি উৎকৃষ্ট আকরিক লোহা হল ম্যাগনেটাইট। এর রাসায়নিক রূপ Fe3O4। হেমাটাইট অর্থাৎ Fe2O3 রং লাল ও ধূসর। লিমোনাইট বা 2Fe2O3 3H2O একটি মধ্যম মানের হলুদ রঙের আকরিক লোহা। সিডেরাইট ধূসর বাদামি রঙের নিকৃষ্ট আকরিক লোহা। বগ আয়রন অতি নিচু মানের অপরিণত আকরিক লোহা, একে টাইটেনিয়াম বলা হয়। আকরিক লোহার ব্যবহার। আকরিক লোহা কাঁচামাল রূপে লোহা ও ইস্পাত শিল্পে ও রং প্রস্তুতে ব্যবহার করা হয়। কাঁচা লোহার সঙ্গে ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমিয়াম প্রভৃতি ধাতুর মিশ্রণ ঘটিয়ে বিভিন্ন ধরনের ইস্পাত প্রস্তুত করা হয়। আকরিক লোহা উৎপাদক অঞ্চল: গোয়া, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটক, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ এই 7টি রাজ্যে ভারতের প্রায় 95% আকরিক লোহা উত্তোলিত হয়। ওড়িশা আকরিক লোহা উৎপাদনে এই রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার গুরুমহিষানি, সুলাইপাত, বাদাম পাহাড়, কেওনঝর জেলার বরাবিল, বাঁশপানি, কটক জেলার সুকিন্দা, ঢেঙ্কানাল জেলার পল্লহরা, কোরাপুট জেলার উমরকোট, সুন্দরগড় জেলার বোনাই প্রভৃতি খনি উল্লেখযোগ্য। কর্ণাটক আকরিক লোহা উত্তোলনে এই রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করে। বাবাবুদান পাহাড়, বেলারি, চিকমাগালারু, বিজাপুর, ধরওয়ার, কারওয়ার, হসপেটে, চিত্রদুর্গ, টুমাকুরু, সান্দুর, কুদ্রেমুখ প্রভৃতি খনিগুলি উল্লেখযোগ্য। ছত্তিশগড় আকরিক লোহা উৎপাদনে এই রাজ্য তৃতীয় স্থান অধিকার করে। বস্তার জেলার বয়লাডিলা, রাওঘাট এবং দ্রুগ জেলার দল্লি রাজহারা খনিগুলি বিখ্যাত। গোয়া আকরিক লোহা উৎপাদনে গোয়া ভারতে চতুর্থ স্থান অধিকার করে। উত্তর গোয়ার পীরনা, সিরিগাঁও, কুডনেম, মধ্য গোয়ার তোলসিয়া, সানভোরদেম, দক্ষিণ গোয়ার রিভোনা, বারজান, সাতারি, বিচলিম, সাংপুয়েন, মাপুসা প্রভৃতি খনি উল্লেখযোগ্য। ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের সিংভূম জেলার চিরিয়া পৃথিবীর একক বৃহত্তম লোহার খনি। নোয়ামন্ডি, পানসিরাবুরু, বর জামদা প্রভৃতি খনিগুলি হেমাটাইট আকরের জন্য বিখ্যাত। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর, খাম্মাম, কুরনুল, কুড্ডাপা, নেলোর প্রভৃতি জেলায় আকরিক লোহার খনিগুলি অবস্থিত। মহারাষ্ট্রের চন্দ্রপুর ও রত্নগিরি জেলার লোহার পিপালগাঁও, আসোলা, দেওয়ালগাঁও, এছাড়া তামিলনাড়ু, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব প্রভৃতি রাজ্যে আকরিক লোহা পাওয়া যায়। বক্সাইট আকরিক থেকে অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয়। এটা একটি লোহা বর্জিত ধাতু। ভারতে সঞ্চিত বক্সাইটের পরিমাণ প্রায় 329 কোটি টন। বক্সাইটের ব্যবহার। সরাসরি বক্সাইটের ব্যবহার করা যায় না। এর থেকে উৎপন্ন অ্যালুমিনিয়াম ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম অত্যন্ত মজবুত ও হালকা ধাতু। এই ধাতু তাপ ও বিদ্যুতের সুপরিবাহী ও নমনীয়।
বিভিন্ন পরিবহন সামগ্রী, আসবাবপত্র, গৃহ নির্মাণ, তৈজসপত্র প্রভৃতি নির্মাণের জন্য, বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্পে, নানাবিধ রাসায়নিক শিল্পে এর ব্যবহার করা হয়। বিভিন্ন ধাতুর সঙ্গে অ্যালুমিনিয়াম মিশিয়ে সংকর ধাতু প্রস্তুত করা হয়। বক্সাইট উৎপাদক অঞ্চলগুলি হল দাক্ষিণাত্য মালভূমির মধ্যের উঁচু ভূমি, পূর্বের মালভূমি, পূর্বঘাট ও পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চলে ল্যাটেরাইটের সঙ্গে বক্সাইটের স্তরগুলি সঞ্চিত আছে। ওড়িশা রাজ্যের পঞ্চপতমালী পাহাড়, গন্ধমর্দন, চন্দ্রগিরি, বাফালিমালী পর্বত প্রভৃতি অঞ্চলে বক্সাইট উত্তোলিত হয়। গুজরাট রাজ্যের কচ্ছ ও কাথিয়াবাড় অঞ্চলে ভাটিয়া, কেনেদি, বীরপুর, মান্ডবী, ভুজ প্রভৃতি খনি বিখ্যাত। ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ, রাঁচি, হাজারিবাগ, গিরিডি জেলার জামিরাপাট, ওরসাপাট, লোহারডাগা, খুড়িয়া উঁচু ভূমি, সেরাডাং প্রভৃতি খনি থেকে বক্সাইট উত্তোলন করা হয়। মধ্যপ্রদেশ রাজ্যের অমরকন্টক, ফুটকা পাহাড়, কাটনি, মান্দালা ও মহাকাল পার্বত্য অঞ্চল থেকে বক্সাইট উত্তোলিত হয়। অমরকন্টক মালভূমিতে ভারতের বৃহত্তম বক্সাইট ভাণ্ডার অবস্থিত। মহারাষ্ট্র রাজ্যের কোলাপুর জেলার ধাঙ্গাড়ভাদি, উদগিরি, রাধানগরী, থানা, রত্নগিরি, উম্বেরসাত প্রভৃতি খনি থেকে বক্সাইট উত্তোলিত হয়। তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পর্বত, পালনি পর্বত, সেবরয় পর্বতে বক্সাইটের খনিগুলি অবস্থিত। অন্যান্য রাজ্যগুলি হল ছত্তিশগড়, কর্ণাটক, গোয়া, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ প্রভৃতি অঞ্চলে বক্সাইট উত্তোলিত হয়। ভারত অভ্র চাদর উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। খনিতে অভ্র পাতলা পাতের আকারে থাকে। অভ্র বিভিন্ন প্রকার হয়, যেমন মাস্কোভাইট, ফ্লোগোপাইট ও বায়োটাইট। অভ্র বিদ্যুতের কুপরিবাহী, স্থিতিস্থাপক, অদাহ্য ও তাপ সহ্যকারী, তাই নানাবিধ ক্ষেত্রে অভ্রের ব্যবহার করা হয়। বিদ্যুৎ শিল্পে ইনসুলেটর হিসাবে, পারমাণবিক শক্তি বিকিরণে, টেলিভিশন, মোটরগাড়ি, বিমানপথ, তাপচুল্লির জানলা তৈরিতে, প্রতিমার গহনা, রং ও টায়ার তৈরিতে। অভ্র উৎপাদনে অন্ধ্রপ্রদেশ ভারতে প্রথম স্থান অধিকার করে। নেলোর জেলার গুন্টুর, কাভালি, রেসুর, কৃষ্ণা জেলা ও বিশাখাপত্তনম জেলায় উঁচুমানের গোলাপি ও হলুদ অভ্র পাওয়া যায়। জয়পুর ও উদয়পুর জেলার বরলা, বারনি, পালোরি, চাপাড়ি প্রভৃতি খনি থেকে অভ্র উত্তোলিত হয়। ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলার কোডারমা অঞ্চলের সাহেসরি, তিসরি, রাজুলি, শ্রীনগর, হোমচাঁচ প্রভৃতি খনি থেকে উঁচু মানের অভ্র উত্তোলিত হয়। বিহার রাজ্যের গয়া, মুঙ্গের ও ভাগলপুর জেলায় অধিকাংশ অভ্র খনি অবস্থিত। অন্যান্য রাজ্যগুলি হল ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অভ্র উত্তোলিত হয়। এবার আমরা জানব সঞ্চিত শক্তি সম্পর্কে। প্রথমে আসি কয়লা সম্পর্কে। কয়লা বহু বছর ধরে মাটির নিচে বিভিন্ন রকমের বড় বড় গাঁত চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপের ফলে তৈরি হয়েছে। কয়লা প্রচুর কাজে লাগে।
এর মধ্যে ভারতের মোট কয়লার 64% তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। রেল ইঞ্জিনে অর্থাৎ পরিবহনে ব্যবহার হয় 1%, 13% কয়লা ব্যবহার হয় লৌহ ইস্পাত বা আয়রন স্টিল ইন্ডাস্ট্রি শিল্পে, 4% সিমেন্ট শিল্পে, 2% সার তৈরিতে এবং 16% ঘরের জ্বালানি কাজে ব্যবহার হয়। এছাড়াও রাসায়নিক বা কেমিক্যাল শিল্পে ও শীতপ্রধান দেশে ঘর গরম রাখতে কয়লা ব্যবহৃত হয়। কয়লার উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্টগুলো কি কি? সাধারণত কয়লা পুড়িয়ে কোক কয়লা তৈরির সময় কোল গ্যাস পাওয়া যায়। কোল গ্যাস থেকে গন্ধক, অ্যামোনিয়া, আলকাতরা, ন্যাপথলিন, জ্বালানি তেল, স্যাকারিন, ফেনল, বেনজল, টলুইন প্রভৃতি তৈরি হয়। এর মধ্যে অ্যামোনিয়া থেকে সার তৈরি হয়, বেনজল থেকে তৈরি হয় রঞ্জক পদার্থ এবং বিস্ফোরক তৈরি হয় টলুইন থেকে। কয়লা থেকে হাইড্রোজেনেশন মেথডের সাহায্যে কৃত্রিম তেল, গ্যাস, ডিজেল ইত্যাদি পাওয়া যায়। এছাড়া সিনথেটিক রাবার, প্লাস্টিক, ফটোগ্রাফির জিনিসপত্র, পারফিউম বা সুগন্ধি, দুর্গন্ধনাশক এ সমস্ত তৈরিতেই কয়লা কাজে লাগে। কয়লা ছাই দিয়ে সিমেন্ট ও কংক্রিট তৈরি হয়। এবার দেখব কয়লা কত রকম। পিট, লিগনাইট, বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট। এই 4 রকম কয়লার কার্বনের পরিমাণ, রং, গুণাগুণ সম্পর্কে বিস্তারিত তথ্য এবার আমরা জানব। প্রথমে পিট জাতীয় কয়লার বিষয়ে আসি। এই কয়লায় কার্বনের পরিমাণ 30%। হালকা বাদামি রঙের এই কয়লা হালকা, ছিদ্রযুক্ত এবং খুব খারাপ মানের। এই কয়লা উৎপন্ন হয়েছে টারসিয়ারি যুগে। লিগনাইট জাতীয় কয়লায় কার্বনের পরিমাণ 30 থেকে 45%। বাদামি রঙের এই মাঝারি মানের কয়লা উৎপন্ন হয়েছে টারসিয়ারি যুগে। বিটুমিনাস কয়লায় 45 থেকে 80% কার্বন থাকে। ধূসর কালো এই কয়লা প্রচুর ব্যবহৃত হয়। এই কয়লার উৎপত্তির সময় গন্ডোয়ানা যুগ। নব্বই শতাংশ কার্বন নিয়ে অ্যান্থ্রাসাইট কয়লার রং কালো। সবচেয়ে ভালো মানের এই কয়লা তৈরি হয়েছে কার্বনিফেরাস যুগে। ভারতে মূলত বিটুমিনাস কয়লা পাওয়া যায়। ভারতের মোট কয়লার 99%ই গন্ডোয়ানা যুগের, আর বাকি কয়লা নিচু মানের। এগুলো টারসিয়ারি যুগে তৈরি। এবার আমরা দেখব ভারতের কোন কোন অঞ্চলে কয়লা পাওয়া যায়। বিহার ও ঝাড়খণ্ডের ধানবাদ, হাজারিবাগ ও পালামৌ জেলার বেশ কিছু অঞ্চলে, যেমন ঝরিয়া, বোকারো, দক্ষিণ করণপুরা, ডালটনগঞ্জ, গিরিডি প্রভৃতি জায়গায় কয়লা পাওয়া যায়। এর মধ্যে শুধুমাত্র ধানবাদ জেলার ঝরিয়াতেই ভারতের মোট কয়লার প্রায় 40% কয়লা আছে। ফলে এই অঞ্চল কয়লা উত্তোলনে ভারতের মধ্যে প্রথম স্থানে।
মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের সিধি, ছিন্দওয়ারা, বিলাসপুর, সারগুজা জেলার উমারিয়া, সিংরৌলি, ঝিলিমিলি, চিরিমিরি, কোরবা, তাতাপানি, রামকোলা প্রভৃতি অঞ্চলে 19% পরিমাণ কয়লা পাওয়া যায়। এই রাজ্য কয়লা উত্তোলনে ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবার দেখব অন্ধ্রপ্রদেশের দিকে। এই রাজ্যের করিমনগর জেলার রামাগুন্ডাম এবং খাম্মাম জেলার কোঠাগুডেম, ইয়ালান্ডু প্রভৃতি স্থানে যা কয়লা পাওয়া যায় তা পরিমাণের দিক থেকে গোটা ভারতের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। মহারাষ্ট্রের নাগপুর জেলার চান্দাওয়ার্ধা, নন্দ, বুখারা এবং চন্দ্রপুর জেলার অবস্থান চতুর্থ। পশ্চিমবঙ্গে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি ইত্যাদি জেলার যায়। এখানকার কয়লা উত্তোলনের পরিমাণ ভারতের মধ্যে পঞ্চম স্থান পেয়েছে। এবার আমরা আসব উড়িষ্যার কথায়। তালচের, সম্বলপুর ও সুন্দরগড় জেলায় প্রায় 23% কয়লা উত্তোলন করা হয়। এছাড়াও উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার সিংরৌলি অঞ্চল থেকেও কয়লা উত্তোলন করা হয়। এবার আমরা খনিজ তেল বা পেট্রোলিয়ামের উৎস এবং উত্তোলন কেন্দ্র সম্বন্ধে জানব। ভূবিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের তলায় ছোট ছোট সামুদ্রিক প্রাণী বা মাইক্রোস্কোপিক অর্গানিজম বহু কোটি বছর চাপা পড়ে গলে পাললিক শিলাস্তরে তেল তৈরি হয়েছে। বর্তমানে পেট্রোলিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ, তাই একে তরল সোনা বা লিকুইড গোল্ড বলা হয়। এবার এসো খনিজ তেলের ব্যবহার প্রসঙ্গে জেনে রাখি। প্রথমত, পেট্রোলের সাহায্যে বিমান, মোটর এবং জ্বালানি তেলের সাহায্যে মোটর, বাস, ট্রাক, রেল, জাহাজ ইত্যাদি চলে। জ্বালানি তেল পুড়িয়ে তৈরি হয় বিদ্যুৎ। যন্ত্রপাতি সচল রাখতে এক ধরনের পিচ্ছিলকারক বা লুব্রিক্যান্ট তেল দরকার হয়। এই খনিজ তেল থেকে তৈরি হয় কেরোসিন, রাস্তা তৈরির পিচ। ঠিক তেমনি ভাবে ভেসলিন, প্যারাফিন থেকে মোমবাতি, ওষুধ তৈরি হয়। এছাড়া সার, প্লাস্টিক, রং, কীটনাশক প্রভৃতি তৈরি হয় ন্যাপথা থেকে। সাধারণত খনি থেকে বার করেই সরাসরি এই তেল ব্যবহার করা যায় না। তেলের মধ্যে নানান উপাদান মেশানো থাকে বলে আগে শোধনাগারে বা রিফাইনারিতে শোধন করে তারপর ব্যবহার করা হয়। এবার দেখা যাক ভারতে এই রকম কোন কোন জায়গায় খনিজ তেল উত্তোলনের কেন্দ্র আছে। আসামের ব্রহ্মপুত্র উপত্যকার রুদ্রসাগর, মোরান, লাকোয়া অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তোলন কেন্দ্র। এর মধ্যে এখন নাহারকাটিয়া অঞ্চলে সবচেয়ে বেশি তেল পাওয়া যায়। গুজরাট রাজ্যের আঙ্কলেশ্বর অঞ্চলের আঙ্কলেশ্বর, কোসাম্বা, আমেদাবাদ অঞ্চলের কালোল, সানন্দ, ওয়াভেল ইত্যাদি কেন্দ্র ছাড়াও কাম্বেতে লুনেজ, বাকল, মেসানা, কাথানা ও গান্ধার অঞ্চল উল্লেখযোগ্য তেল উত্তোলন কেন্দ্র। মনে রাখতে হবে, মহারাষ্ট্র উপকূলে মুম্বাই বন্দরের 100 থেকে 150 কিলোমিটার উত্তর পশ্চিমে মুম্বাই হাই বর্তমানে ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদক অঞ্চল। এখন আমরা আলোচনা করব
বৈদ্যুতিক শক্তি সম্পর্কে। আধুনিক সভ্যতায় বৈদ্যুতিক শক্তি একটি দেশের উন্নতির মূল ভিত্তি। ভারতে প্রধানত 4টি প্রচলিত উৎস থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করা হয়। এগুলি হল কয়লা, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস, এগুলি থেকে উৎপন্ন তাপবিদ্যুৎ, আর আণবিক খনিজ থেকে পারমাণবিক বিদ্যুৎ ও নদী প্রবাহ থেকে উৎপন্ন জলবিদ্যুৎ। এছাড়াও বিভিন্ন অপ্রচলিত শক্তির উৎস থেকেও বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এবারে জেনে নিই তাপবিদ্যুৎ কাকে বলে। কয়লা, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাসের সাহায্যে যে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে। ভারতে কয়লা থেকেই সর্বাধিক তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক ভারতের তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি। কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। কয়লাকে কেন্দ্র করে ভারতে প্রায় 90টি বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগে অসংখ্য ছোট ও মাঝারি তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের পূর্ব ও উত্তর অঞ্চলেই অধিক গড়ে উঠেছে। বিভিন্ন উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি হল পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ, কলকাতা বিদ্যুৎ সরবরাহ সংস্থা, এছাড়া মুর্শিদাবাদের সাগরদিঘি ও কসবায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝাড়খণ্ড অঞ্চলে বিহারের উত্তর ভারতে হল মধ্যপ্রদেশের উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীরের দক্ষিণ ভারত, মহারাষ্ট্র, গুজরাটে হল তামিলনাড়ুতে অন্ধ্রপ্রদেশের এনটিপিসির উদ্যোগে 16টি অতি বৃহৎ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল মধ্যপ্রদেশের সিঙ্গারুলি, অন্ধ্রপ্রদেশের রামাগুন্ডম, পশ্চিমবঙ্গের ফারাক্কা, মেজিয়া, উত্তরপ্রদেশের দাদরি, ছত্তিশগড় কোরবা, মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল, ওড়িশার তালচের, উত্তরপ্রদেশের উঞ্চাহার, অন্ধ্রপ্রদেশের সিমহাদ্রি, উত্তরপ্রদেশের তান্দা ও রিহান্দ, বিহারের কাহালগাঁও। এবার দেখে নেওয়া যাক খনিজ তেল ও গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস থেকে উৎপন্ন তাপবিদ্যুতের পরিমাণ বেশ কম। উল্লেখযোগ্য কেন্দ্রগুলি হল অসমের ডিগবয়, নাহারকাটিয়া, বিহারের বারায়ণী, গুজরাটে হল ধুবরান, মহারাষ্ট্রের ট্রম্বে, পশ্চিমবঙ্গের হলদিয়া, শিলিগুড়ি, কসবা, ঝাড়খণ্ডের মাইথন। এছাড়া এনটিপিসির উদ্যোগে গঠিত 7টি অতি বৃহৎ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হল রাজস্থানের অন্তা, উত্তরপ্রদেশের আউরিয়া ও দাদরি, গুজরাটের কাওয়াস, ঝানোর, গান্ধার, কেরলের কায়ামকুলাম, ফরিদাবাদ। এখন প্রশ্ন আসতেই পারে যে পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র কেন গড়ে উঠেছে। পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা
প্রভৃতি রাজ্যে অধিকাংশ বৃহৎ ও মাঝারি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে উঠেছে। এর কারণগুলি হল কয়লার সহজলভ্যতা, এই অঞ্চলে বিটুমিনাস জাতীয় কয়লা প্রচুর পাওয়া যায়, আর অন্যান্য শক্তি যেমন জলবিদ্যুৎ বা প্রাকৃতিক গ্যাস ভিত্তিক বিদ্যুতের উৎপাদন এই অঞ্চলে কম হয়। এছাড়া আছে শ্রমজীবীর প্রাচুর্য। এই অঞ্চল জনবহুল হওয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে শ্রমজীবীর অভাব হয় না। ঘনবসতি এবং অসংখ্য শিল্পকেন্দ্র অবস্থানের জন্য এই অঞ্চলে বিদ্যুতের চাহিদা খুব বেশি। পূর্ব ও দক্ষিণ রেলপথ, জাতীয় রেলপথ ও অন্যান্য সড়ক পথ এই অঞ্চলের মধ্যে দিয়ে জালের ন্যায় বিস্তৃত হওয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কাঁচা মাল পরিবহন করার সুবিধা। 2007-2008 সালে দেশে 585.3 বিলিয়ন কিলোওয়াট তাপবিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। এবার আমরা আলোচনা করব জলবিদ্যুৎ সম্পর্কে। আমরা আগে জেনে নিই জলবিদ্যুৎ কাকে বলে। স্বাভাবিক খরস্রোতা নদী, জলপ্রপাত বা ঝর্ণা বা কৃত্রিম জলপ্রপাতের সাহায্যে জলের বেগে টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকেই বলা হয় জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থাগুলি হল এই রকম। প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক অবস্থাগুলি সম্পর্কে। বন্ধুর ভূপ্রকৃতি। হিমালয় পার্বত্য অঞ্চল ও দাক্ষিণাত্য মালভূমির বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদন সুবিধাজনক। পর্যাপ্ত বৃষ্টিপাত। হিমালয় ও পশ্চিমঘাট পর্বত থেকে আগত নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের খুবই উপযোগী। তুষার গলা জল। হিমালয় থেকে উৎপন্ন অধিকাংশ নদী তুষার গলা জলে পুষ্ট হওয়ায় নদীগুলিতে সারা বছর জল থাকে, ফলে সারা বছরই বিদ্যুৎ উৎপাদন করা সহজ। নদীগুলির বরফ মুক্ততা। মৃদু ও স্বল্পস্থায়ী শীতকালের জন্য ভারতের নদীগুলি প্রায় সারা বছরই বরফ মুক্ত থাকে। বনভূমির অবস্থান। হিমালয় পার্বত্য অঞ্চল ও দাক্ষিণাত্যের মালভূমিতে বনভূমির প্রাচুর্যের কারণে ভূমিক্ষয় কম হয়, ফলে জলবিদ্যুৎ উৎপাদন সহজ হয়। এরপর হল অর্থনৈতিক অবস্থা। ব্যাপক বিদ্যুতের চাহিদা, অন্যান্য শক্তি সম্পদের অভাব, পর্যাপ্ত মূলধন, ব্যাপক কারিগরি জ্ঞান, উন্নত মানের প্রযুক্তিবিদ্যা প্রভৃতি অর্থনৈতিক বিষয়গুলি জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল অবস্থার সৃষ্টি করে। ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমত, জলবিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক খরচ খুব বেশি হলেও পৌনপুনিক খরচ বেশ কম বলে জলবিদ্যুৎ সবচেয়ে সুলভে উৎপন্ন করা যায়। দ্বিতীয়ত, কয়লা ও খনিজ তেলের ভাণ্ডার খুব সীমিত। তৃতীয়ত, জলবিদ্যুৎ উৎপাদনে পরিবেশ দূষণ ঘটে না। চতুর্থত, মরু অঞ্চল ছাড়া ভারতের সর্বত্র জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। পঞ্চমত, তাপবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা জলবিদ্যুৎ উৎপাদন অনেক বেশি নিরাপদ। ষষ্ঠত, যেসব শিল্পে অধিক বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় সেই সব শিল্পে জলবিদ্যুৎ শক্তি ব্যবহার করা বেশি লাভজনক। সপ্তমত, ভারতে বিদ্যুতের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় সুলভে বিদ্যুৎ সরবরাহের জন্য জলবিদ্যুৎ শক্তির অধিক প্রয়োজন। এবার আমরা দেখে নিই ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র। উত্তর ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র হল জম্মু ও কাশ্মীরের নিম্ন ঝিলাম প্রকল্প, চন্দ্রভাগায় সালাল প্রকল্প, ইরাবতীতে থিয়েন প্রকল্প, ঝিলামে বনিহার ও গাঙ্গেরবল প্রকল্প, হিমাচল প্রদেশে বিপাশা নদীতে পং প্রকল্প, ইরাবতীতে শিউল প্রকল্প, উল নদীতে সানন ও যোগিন্দরনগর প্রকল্প, শতদ্রুতে নাথপা ঝাকরি প্রকল্প।
উত্তরপ্রদেশে গঙ্গা খাল জলবিদ্যুৎ গ্রিড ও পাথরি, এটি গঙ্গা নদীতে হয়েছে। শারদায় খাটিমা, সোনে রিহান্দ। উত্তরাখণ্ডে যমুনা নদীতে যমুনা 2 ও যমুনা 4 প্রকল্প, ভাগীরথীতে তেহরি প্রকল্প, পাঞ্জাবের শতদ্রুতে ভাকরা ও নাঙ্গাল প্রকল্প। এবার পশ্চিম ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রগুলি দেখে নিই। গুজরাটের তাপি নদীতে উকাই প্রকল্প, মাহি নদীতে কাদানা প্রকল্প, আর মধ্যপ্রদেশের চম্বল নদীতে গান্ধী সাগর। এবার দেখব দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রগুলি। দক্ষিণ ভারতেই সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদিত হয়ে থাকে। এর মধ্যে মহারাষ্ট্রে কয়না নদীতে খোপলি, নীলামুলা নদীতে ভীরা, অন্ধ্রে ভিপপুরি, কয়নায় কয়না ও চোল প্রকল্প, তামিলনাড়ুতে পাইকারা নদীতে পাইকারা ও কাবেরী নদীতে মেত্তুর, তাম্রপর্ণীতে পাপনাশম, কর্ণাটকে কাবেরী নদীতে শিব সমুদ্রম, শরাবতীতে শরাবতী প্রকল্প, অন্ধ্রপ্রদেশের মঞ্জিরা নদীতে নিজাম সাগর, কৃষ্ণা নদীতে শ্রীশৈলম, সিলেরু নদীতে নিম্ন ও উচ্চ সিলেরু, মাছকুঁদে মাছকুন্দ প্রকল্প, কেরলে পেরিয়ার নদীতে পল্লীভাসাল ও ইদ্দিকি প্রকল্প, পম্বা ও কাক্কি নদীতে সাবরিগিরি। এবার দেখি পূর্ব ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো। ঝাড়খণ্ডে দামোদর নদীতে পাঞ্চেত, বরাকর নদীতে মাইথন ও তিলাইয়া, কোয়েল নদীতে কোয়েল কাড়ো প্রকল্প, বিহারে কোশি নদীতে কোশি, পশ্চিমবঙ্গে ময়ূরাক্ষী নদীতে মাসাঞ্জোর, জলঢাকা, ছোট রঙ্গিত, রাম্মাম, বালাসন প্রভৃতি নদীর স্থানে বিভিন্ন প্রকল্প, ওড়িশাতে মহানদীতে হিড়াকুদ, সিলেরুতে বালিমেলা ও রেঙ্গলি প্রকল্প, সিকিমে লগুয়াপ, মঙ্গন, রোটাক প্রকল্প। উত্তর পূর্ব ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রগুলি দেখি। মেঘালয়ে খান্দং, উমত্রু, কাইরদেম কুলাই, উথিয়াম, ত্রিপুরায় গোমতী, নাগাল্যান্ডে দিখু, মিজোরামে ধলেশ্বরী, মণিপুরে লোকতাক প্রকল্প। দক্ষিণ ভারতেই কিন্তু অধিক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এর কারণ হল পশ্চিমঘাট পর্বত ও দাক্ষিণাত্য মালভূমির খাড়া ডাল ও জলপ্রপাতের অবস্থান, অপ্রবেশ্য কঠিন শিলাস্তরে জলাধার গড়ে তোলার সুবিধা, দাক্ষিণাত্য মালভূমির সুস্থির শিলাস্তরের স্বল্প ভূমিক্ষয়, দক্ষিণ ভারতে বিভিন্ন খনিজ সম্পদের প্রাচুর্যের কারণে শিল্প বিকাশ ঘটায় জলবিদ্যুতের ব্যাপক চাহিদা বেড়েছে, কয়লা, খনিজ তেল প্রভৃতি শক্তি সম্পদ কম থাকায় জলবিদ্যুতের চাহিদাও বেশি। স্বাধীনতা লাভের পূর্বে বিভিন্ন করদ রাজ্যগুলি এবং স্বাধীনতার পরে রাজ্য সরকারগুলি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। সবশেষে দক্ষিণ ভারতের নদী অববাহিকাগুলি ধস, তুষারপাত, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্ত হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন সহজসাধ্য হয়েছে। এবার দেখে নিই ভারতের বৃহদায়তন জলবিদ্যুৎ কেন্দ্রগুলি। জাতীয় জলবিদ্যুৎ শক্তি সংস্থা বা NHPCর উদ্যোগে বিভিন্ন স্থানে কয়েকটি বৃহদায়তন জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে ও হচ্ছে। এগুলি হল জম্মু ও কাশ্মীরের উরি, দুরাস্তি, সালাল প্রকল্প। পৃথিবীর বৃহত্তম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ প্রকল্প হল নাথপা ঝাকরি। হিমাচল প্রদেশের চামেরা প্রকল্প, উত্তরাখণ্ডের তেহরি ও টনকপুর প্রকল্প, গুজরাটের নর্মদা প্রকল্প, পশ্চিমবঙ্গের তিস্তা প্রকল্প। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিদারাবং হল ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। 2007-2008 সালে দেশে 120.4 বিলিয়ন কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
আমরা এতক্ষণ যে শক্তি নিয়ে আলোচনা করেছি এগুলি সবই প্রচলিত শক্তি। এবার আমরা আলোচনা করব অপ্রচলিত শক্তি নিয়ে। আগে জেনে নিই অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি কাকে বলে। বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য যে সমস্ত শক্তির উৎসের ব্যবহার এখনো ব্যাপকভাবে প্রচলিত হয়নি সেই সব শক্তিকে সাধারণত অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলা হয়। এবার দেখে নেওয়া যাক অপ্রচলিত শক্তির উৎসগুলি। নানা উৎস থেকে অপ্রচলিত শক্তি আহরণ করা হয়, যেমন সৌর তাপ থেকে সৌরশক্তি, জোয়ার ভাটার টান থেকে জোয়ার ভাটা শক্তি, প্রবল বায়ু প্রবাহের সাহায্যে বায়ু শক্তি, বিভিন্ন আবর্জনা বর্জ্য পদার্থ থেকে জৈব গ্যাস বিদ্যুৎ, ভূ অভ্যন্তরের উষ্ণ প্রস্রবণ ও তেজস্ক্রিয় পদার্থের তাপের সাহায্যে ভূতাপ শক্তি, আর সমুদ্র তরঙ্গের সাহায্যে সমুদ্র তরঙ্গ শক্তি। এবার আসি বিভিন্ন অপ্রচলিত শক্তি সম্পর্কে। সৌরশক্তি। সূর্য থেকে যে তাপ পাওয়া যায় তা থেকে উৎপন্ন শক্তিকে সৌরশক্তি বলা হয়। ভারতে সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা প্রচুর। সৌরশক্তিকে রান্না করা, ঘর গরম করা, ধাতব পদার্থ গলানোর কাজে, কুয়ো থেকে জল তোলার কাজে, আলো জ্বালানোর কাজে, চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগানো যায়। অন্ধ্রপ্রদেশের তিরুমালায় পৃথিবীর বৃহত্তম সৌর বাষ্প রান্না ব্যবস্থা স্থাপিত হয়েছে। বায়ু শক্তি। প্রবল বায়ু প্রবাহ শক্তিকে ভিত্তি করে বায়ু শক্তি উৎপাদন করা যায়। গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও ওড়িশায় বায়ু শক্তিকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হয়েছে। তামিলনাড়ুর মুপান্ডল ও গুজরাটের লাম্বা এশিয়ার প্রথম ও দ্বিতীয় বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সুন্দরবন অঞ্চলের সাগর দ্বীপে বায়ুবিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। জৈব গ্যাস বিদ্যুৎ। গবাদি পশুর বর্জ্য পদার্থ, বিভিন্ন আবর্জনা, শহর ও শিল্পাঞ্চলের বিভিন্ন জৈব বর্জ্য থেকে উৎপন্ন বিদ্যুৎকে জৈব গ্যাস বিদ্যুৎ বলে। বায়োমাস বিদ্যুৎ। বনজ ও কৃষিজ ভিত্তিক বিভিন্ন শিল্প বর্জ্য ও কাঠের টুকরোকে জ্বালিয়ে বা গ্যাসীয় অবস্থায় বায়োমাস বিদ্যুৎ উৎপাদন করা হয়। সমুদ্র শক্তি। বিভিন্ন সমুদ্র শক্তির মধ্যে জোয়ার ভাটা শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, সমুদ্র জল তাপের শক্তিকে রূপান্তর প্রভৃতি উল্লেখযোগ্য। ভারতের উপকূলীয় খাড়ি অঞ্চলে জোয়ার ভাটা শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। গুজরাট উপকূল ও সুন্দরবনের দুর্গাদোয়ানি খাঁড়ি অঞ্চলে জোয়ার ভাটা শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। সমুদ্র তরঙ্গ শক্তিকে ভিত্তি করে কেরলের ভিজিনজামে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। ভূতাপ শক্তি। দেশের বিভিন্ন উষ্ণ প্রস্রবণের তাপকে কেন্দ্র করে ভূতাপ শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। জৈব জ্বালানি। বিভিন্ন অভোজ্য উদ্ভিদ তেল থেকে জৈব ডিজেল উৎপাদনকে জৈব জ্বালানি বলা হয়। পরিবহন কাজে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে এরূপ জৈব ডিজেলকে ব্যবহার করার চেষ্টা চলছে। প্রচলিত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা অপ্রচলিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া উচিত।
এর অনেকগুলি কারণ রয়েছে, কারণগুলি এক এক করে আমরা আলোচনা করছি। প্রথম, দ্রুত হ্রাসমান খনিজ সম্পদ। বিভিন্ন খনিজ সম্পদের ব্যাপক ব্যবহারের ফলে তা দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে। তাই সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি প্রভৃতির উপর নির্ভরশীল হওয়া অনেক বেশি নিরাপদ, কারণ এই সব শক্তি অবাধ ও পুনর্নবীকরণযোগ্য। দ্বিতীয়ত, স্বল্প পরিবেশ দূষণ। অপ্রচলিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের সময় খুব স্বল্প পরিবেশ দূষণ ঘটে বা আদৌ ঘটে না। তৃতীয়ত, স্বল্প উৎপাদন ব্যয়। অপ্রচলিত শক্তি উৎপাদনের পৌনঃপুনিক ব্যয় অনেক কম। চতুর্থত, স্বল্প বাজার দর। উৎপাদন ব্যয় কম হয় বলে অপ্রচলিত শক্তি অনেক সস্তা হয়। আর পঞ্চমত, সুলভ প্রাপ্তি। খনিজ শক্তি সম্পদ সর্বত্র পাওয়া যায় না, কিন্তু অপ্রচলিত শক্তি সর্বত্রই সহজলভ্য। এর পরিবহন খরচ তেমন নেই।